আসসালামু আলাইকুম। পাশ করে ফিনান্স এন্ড থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়ব ফিনান্স প্রথম বছরের অষ্টম অধ্যায় ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং। তো চলো দেরি না করে আমাদের মূল পড়াশোনায় চলে আসি। আচ্ছা, ক্যাপিটাল বাজেটিং বলতে কি বোঝায়? ক্যাপিটাল বাজেটিং হচ্ছে একটা প্রক্রিয়া, অর্থাৎ আমি যখন একটা বড় লং টার্মের প্রজেক্টে ইনভেস্ট করব, সো আমাদের কাছে অনেকগুলো প্রকল্প থাকতে পারে। সো প্রকল্পগুলোর মধ্যে বেস্ট সুইটেবল প্রকল্প যেটা আমার প্রফিট সবচেয়ে বেশি, সেটা বেছে নেওয়াকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিক্স আসি। আমাদের এই অধ্যায় থেকে কী কোশ্চেন আসে, কীভাবে কোশ্চেন আসে। সো মূলধন বাজেটিং কি? প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় মূলধন বাজেটিং। তাহলে মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। কোন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত? দীর্ঘমেয়াদী। সো আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মূলধন বাজেটিং কী ধরনের প্রক্রিয়া, আমাদের উত্তর হবে কি? যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। কোন ধরনের? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী না দীর্ঘমেয়াদী? অবশ্যই এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। স্থায়ী সম্পদ মূলত জমি জমা, দালান কোঠা, যন্ত্রপাতি। স্থায়ী সম্পদ বিনিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানেও ক্যাপিটাল বাজেটিং করে থাকি যে কোন জমি কিনলে আমার জন্য বেটার হবে, কোন দালান কোঠাটা বা কোন যন্ত্রপাতি কিনলে আমার জন্য বেস্ট। সেই ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিং ইউজ করে থাকি। নগদ প্রবাহের গুরুত্ব এখন মূলধন বাজেটিংয়ে হিসাব বিজ্ঞানে মুনাফার চেয়ে নগদ টাকা আসা যাওয়াকে বেশি মূল ভিত্তি ধরা হয়। আচ্ছা, আমাদের হচ্ছে যদি এখন আমরা মুনাফা ভিত্তিতে হিসাব করি, আমরা মুনাফা কখন হিসাব করি? একটা মেয়াদকাল বা বছরের শেষে। আমার ক্যাশ ফ্লো তো কন্টিনিউয়াস চলতে থাকে, অর্থাৎ নগদ প্রবাহ। সো এই কারণে হচ্ছে আমরা নগদ প্রবাহকে বেশি গুরুত্ব দিই। পে ব্যাক সময় হচ্ছে একটা মূলধন বাজেটিংয়ের একটা প্রক্রিয়া। সেখানে হচ্ছে আমরা হিসাব করি যে আমি যে টাকাটা বিনিয়োগ করতেছি, মনে করি আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছি একটা প্রকল্পে, আমার ওই প্রকল্প থেকে 1 লাখ টাকা উঠে আসতে কতদিন সময় লাগবে, অর্থাৎ আমার মূল ক্যাপিটালটা উঠে আসতে কত সময় লাগবে, সেটাকে আমরা বলি হচ্ছে পে ব্যাক সময়কাল। বিনিয়োগকৃত টাকা কত দ্রুত ব্যবসায়িক আয়ের মাধ্যমে ফেরত আসবে, সেটা হচ্ছে আমাদের পে ব্যাক সময়। এবার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গ্রহণযোগ্য ক্যাপিটাল বাজেটিং পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের নিট বর্তমান মূল্য বা এনপিভি। ভবিষ্যতের আয়কে বাট্টাকরণের মাধ্যমে আজকের মূল্যে রূপান্তর, অর্থাৎ ভবিষ্যতের যে ক্যাশ ফ্লোগুলো আছে এইগুলোকে হচ্ছে আমরা বাট্টাকরণ 1+i⁴n সামেশন। তো ভবিষ্যতের যে ক্যাশ ফ্লোগুলো আছে এগুলো হচ্ছে আমরা বাট্টাকরণের মাধ্যমে আজকের টাকায় যে রূপান্তর করি, অর্থাৎ বর্তমান মূল্যে রূপান্তর করি, সেটাকে আমরা বলি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি, নিট বর্তমান মূল্য। এটা হচ্ছে আমাদের মূলধন বাজেটিংয়ের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। তাহলে মূলধন বাজেটিংয়ের সবচেয়ে আধুনিক এবং গ্রহণযোগ্য পদ্ধতি কোনটা? উত্তর কী হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে নিট বর্তমান মূল্য বা এনপিভি। চলো দেখি আমাদের অভ্যন্তরীণ আয়ের হার। এটা কোশ্চেন ধরে রাখো, এটা আসবেই, এটা শিওর কোশ্চেন, শিওর শর্ট। এটি এমন একটি আয়ের হার যা প্রকল্পের আয় ও ব্যয়কে সমান করে, অর্থাৎ এনপিভি শূন্য হয়। তাহলে আমার প্রশ্নে আসবে যে কোন আয়ের হারে নিট বর্তমান মূল্য শূন্য হয়। আবার বলি, প্রশ্নে আসবে কোন আয়ের হারে নিট বর্তমান মূল্য শূন্য হয়। এটা কি অভ্যন্তরীণ আয়ের হার, নাকি কুপন আয়ের হার, নাকি অন্য কোনো আয়ের হার? তো উত্তর কী হবে? অভ্যন্তরীণ আয়ের হার, ইন্টারনাল রেট অফ রিটার্ন, IRR। তাহলে আবার বলি, আমাদের প্রশ্নে কি আসবে? কোন আয়ের হারে এনপিভি 0 হয়? দেখো, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস 0। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু 0 হয় হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা অভ্যন্তরীণ আয়ের হারে। সো এই প্রশ্নটা আমরা পারবো তো? ইনশাল্লাহ আমরা পারবো। তো এইবার হচ্ছে আমাদের আরেকটা পদ্ধতি, গড় মুনাফার হার পদ্ধতি, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এটা যেহেতু মুনাফা দেখতেছো, তো মুনাফা মানে হচ্ছে আমাদের সেকেলে পদ্ধতি, আর যেখানে হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো থাকে সেটা হচ্ছে আধুনিক পদ্ধতি। সো এটি একমাত্র পদ্ধতি যা নগদ প্রবাহের পরিবর্তে হিসাব বিজ্ঞানে নিট মুনাফাকে ব্যবহার করে। নিট মুনাফা যেহেতু সেকেলে, সো এটা হচ্ছে একটা পুরাতন প্রাচীন পদ্ধতি। আবার আমার প্রশ্নে আসতে পারে যে মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিংয়ের কোন পদ্ধতি নিট মুনাফা ব্যবহার করে? তাহলে একমাত্র পদ্ধতি, সেটা হচ্ছে ওখানে লেখাই আছে মুনাফা, এখানে দেখো গড় মুনাফার হার। সো গড় মুনাফার হার পদ্ধতি হচ্ছে নিট মুনাফাকে ব্যবহার করে। সময় মূল্য বিবেচনা, এনপিভি এবং IRR অর্থের সময় মূল্য বিবেচনা করে, অর্থাৎ অর্থের সময় মূল্য কোন দুইটা ক্যাপিটাল বাজেটিং পদ্ধতি বিবেচনা করে? এনপিভি এবং IRR। এবং এই কারণে এটা হচ্ছে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য দুইটা পদ্ধতি। এই দুইটার মধ্যেও যদি আমরা পরে ডিফারেন্সিয়েট করি, তখন হচ্ছে আমার টপ বেস্ট হচ্ছে আমার এনপিভি। বাট সবচেয়ে আধুনিক দুইটা পদ্ধতি হচ্ছে এনপিভি এবং IRR। আর প্রাচীন পদ্ধতি কোনটা? আমাদের যে পড়লাম অ্যাভারেজ রেট অফ রিটার্ন, আর হচ্ছে প্রিভিয়াস নোটে ছিল হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। এই দুইটা হচ্ছে প্রাচীন।
আর আধুনিক হচ্ছে এনপিভি এবং আইআরআর। এবার দেখো আমাদের পরস্পর বর্জনশীল প্রকল্প। আচ্ছা, এটা অনেকটা অপরচুনিটি কস্টের মতো, অর্থাৎ একটা যদি গ্রহণ করি আর একটা আমাকে ছেড়ে দিতে হবে। পরস্পর বর্জনশীল বলতেও সেটাই বোঝায়, অর্থাৎ একটা প্রকল্প যদি আমি ইনভেস্ট করি আমি অন্য প্রকল্পে ইনভেস্ট করতে পারবো না, এটা হচ্ছে আমার পরস্পর বর্জনশীল প্রকল্প। আর স্বতন্ত্র প্রকল্প কি? মনে করো তোমার হাতে 2 ঘন্টা সময় আছে, 1 ঘন্টায় তুমি একটা নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজের একটা এপিসোড দেখতে পারো, আর আরেক ঘন্টায় তুমি হচ্ছে আমাদের ক্লাসটা করতে পারো। সো তুমি দুইটাই করতে পারতো, তোমার কাছে এনাফ ক্যাপিটাল আছে বা এনাফ টাইম আছে। তো সেক্ষেত্রে আমি সেগুলোকে বলি হচ্ছে স্বতন্ত্র প্রকল্প, অর্থাৎ এখানে অপরচুনিটি কস্ট নাই, একটার জন্য আরেকটা ছেড়ে দেওয়া লাগতেছে না, এটাকে বলি হচ্ছে আমরা স্বতন্ত্র প্রকল্প। অবচয় এবং কর সুবিধা। আচ্ছা, অবচয় কি? অবচয় হচ্ছে একটা অনগদ খরচ। অনগদ কী হবে? অবচয় দেখো, অবচয় যে টাকাটা আমরা হচ্ছে ফান্ডে রাখি সেটা কিন্তু হচ্ছে কাউকে দিয়ে দেই না, তো এটা খরচ হবে ইন্টারনাল খরচ হিসাবে আমরা প্রতিষ্ঠানে রেখে দিই। সেই কারণে আমরা এটাকে বলে হচ্ছে এটা একটা অনগদ খরচ, অর্থাৎ এই ক্যাশটা আমরা কাউকে দিচ্ছি না এবং এটা করযোগ্য আয় কমিয়ে দেয়। অনগদ খরচ হলেও আমরা তো খরচ হিসাবে আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাচ্ছি, ফলে হচ্ছে আমাদের যে নেট ইনকাম যেটা আছে সেটা কম আসতেছে। এখন নেট ইনকাম কম আসলে কী সুবিধা? নেট ইনকাম কম আসলে আমার ট্যাক্স কম দেওয়া লাগবে। তো ট্যাক্স ডিডাক্টেবিলিটি ফিচার, অর্থাৎ ট্যাক্স কম লাগে, ট্যাক্স শিল্ড ব্যবহার করতে হয় হচ্ছে অবচয় এবং কর সুবিধা। তা আমার প্রশ্নে যদি আসে ট্যাক্স ডিডাক্টেবিলিটি বা ট্যাক্স শিল্ড, ট্যাক্স শিল্ড আমি কীভাবে ইউজ করি বা ট্যাক্স শিল্ড ব্যবহার করতে আমার কোনটা ব্যবহৃত হয়? উত্তর হবে হচ্ছে অবচয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশনের মধ্যে আমরা ট্যাক্স শিল্ড ব্যবহার করি। লাভজনকতার সূচক, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এটা থাক। বিনিয়োগ সিদ্ধান্ত। আচ্ছা, বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নিব আমরা? এনপিভি বা টপ মোস্ট আমাদের আধুনিক যে পদ্ধতি সেটার মাধ্যমে যদি আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে যাই তাহলে হচ্ছে আমার এনপিভি ধনাত্মক বা প্লাস হতে হয় এবং মূলধন ব্যয়ের চেয়ে বেশি হতে হয়, বা অর্থাৎ আমার সিদ্ধান্ত নিতে হলে আইদার আমার এনপিভি হচ্ছে প্লাস ফিগারে হতে হবে, আর যদি আমি আইআরআর মাধ্যমে সিদ্ধান্ত নেই, অর্থাৎ আমার তো আধুনিক 2টা পদ্ধতি, একটা এনপিভি একটা হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। যদি আমি এনপিভির মাধ্যমে নিই আমার এনপিভি হচ্ছে প্লাস ফিগারে হতে হবে, মাইনাস ফিগারে হলে আমি সেই সিদ্ধান্তটা নিতে পারবো না অথবা সেই প্রকল্পে ইনভেস্ট করতে পারবো না। আর যদি আমি আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন দেখি তাহলে হচ্ছে আমার আইআরআর গ্রেটার দেন আমাকে মূলধন ব্যয়, অর্থাৎ কস্ট অফ সিওসি, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটালের থেকে আমার আইআরআর যদি বেশি হয় তখন হচ্ছে আমি সেই প্রকল্পে ইনভেস্ট করতে পারবো। তাহলে আবার দেখো, যদি এনপিভি ধনাত্মক হলে আমরা ইনভেস্ট করতে পারি, আবার যদি মূলধন ব্যয়ের চেয়ে আইআরআর বেশি হয় তখন হচ্ছে আমরা ইনভেস্ট করতে পারি। অর্থাৎ আইদার আমাকে এনপিভি এটা প্লাস ফরম্যাটে হইতে হবে, আর আমাকে আইআরআর গ্রেটার দেন সিওসি কস্ট অফ ক্যাপিটাল হতে হবে। মূলধন রেশনিং কি? তহবিলের সীমাবদ্ধতা থাকলে সবচেয়ে লাভজনক প্রকল্পগুলোতে যখন মূলধন বন্টন করা হয়, আর তোমার কাছে টাকা আছে 1 লাখ, তুমি যদি এখন 50,000 টাকার 3টা প্রকল্প আছে তোমার কাছে, কিন্তু তুমি তো 3টা ইনভেস্ট করতে পারবে না, তোমার তো যে কোনো 2টা ইনভেস্ট করতে হবে। এখন তুমি দেখবা যে 3টার মধ্যে কোন 2টা সবচেয়ে বেশি প্রফিটেবল। তাহলে লাভজনকতার ভিত্তিতে, যেহেতু তোমার কাছে হচ্ছে ক্যাপিটাল সীমিত, সীমাবদ্ধ ক্যাপিটাল, সেই কারণে হচ্ছে তুমি লাভজনকতার ভিত্তিতে টপ মোস্ট প্রফিটেবল 2টা প্রকল্পে বিনিয়োগ করবে। সেটাকে আমরা বলছি হচ্ছে মূলধন রেশনিং, অর্থাৎ রেশন করা মানে ফিল্টার আউট করা কোন 2টা আমার জন্য সবচেয়ে বেস্ট। অনিশ্চয়তা এবং ঝুঁকি, দীর্ঘমেয়াদী প্রকল্প হয় এতে সবসময় ঝুঁকি বিদ্যমান থাকে, বিভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হয়, এটা আমরা হচ্ছে চ্যাপ্টার 9-এ দেখবো আমাদের ঝুঁকির মূল্যায়ন। তো চলো দেখি এই অধ্যায় থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কী কোশ্চেন আসছে। দেখো, মূলধন বাজেটিংয়ের সবচেয়ে গ্রহণযোগ্য এবং আধুনিক পদ্ধতি। আচ্ছা, আধুনিক পদ্ধতি কয়টা? আধুনিক পদ্ধতি আমরা দেখেছি 2টা, একটা হচ্ছে এনপিভি আর 2 হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। 2টা তো আমাদের আধুনিক পদ্ধতি। সো আধুনিক পদ্ধতি 2টার মধ্যে এটার মধ্যে আমরা বলতে আবার সবচেয়ে গ্রহণযোগ্য, অর্থাৎ এনপিভি এবং আইআরআর এই 2টার মধ্যে আমাকে বেছে নিতে বলছে কোনটা বেস্ট। সো আমরা বলেছি যে এনপিভি এবং আইআরআর 2টার মধ্যে যদি বলে তাহলে আমরা কোনটা বেছে নেব? এনপিভি, কারণ এখানে আমাকে ডাইরেক্ট প্লাস ফিগারে আমার প্রফিট বা লাভ দেখাইতেছে, এই কারণে আমরা এটাকে এনপিভি হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রকল্প। তাহলে আমার নিট বর্তমান মূল্য বা এনপিভি হচ্ছে মূলধন বাজেটিংয়ের সবচেয়ে গ্রহণযোগ্য আধুনিক পদ্ধতি। সো এই অধ্যায়ে আমাদের শিটের যে কোশ্চেনগুলো আছে ব্যাখ্যা সহকারে দেখবে, আমরা এমসিকিউ সলভ দেওয়া আছে, ওগুলো সলভ করলে এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক আমরা ইজিলি সলভ করতে পারবো ইনশাআল্লাহ। সো দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।